আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আপনারা সকলে কেমন আছেন? তো বেশি কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটা হবে মধ্যবিত্তদের নিয়ে। যারা মধ্যবিত্ত ভাই বোনেরা আছেন বা যারা বেকার আছেন তাদেরকে নিয়ে বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা, তাদের কাজের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আমরা যারা বেকার আছি অথবা ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি অথবা চাকরি করি, তারা কিভাবে বর্তমান সময়ে 2026 সালে এসেও আমরা কিভাবে এই আমাদের যেই খরচাটা, যে ব্যয়টা, এই ব্যয়টাকে মোচন করব, একটু ভালো কিভাবে আয় করব, একটু বা অথবা কিছু বাড়তি টাকা আয় করব, হালাল পথে হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভাই, বর্তমানে টাকার মূল্য এভাবে কমছে যে আপনি আপনি একটা পণ্য বিক্রি করতে যাবেন, আপনি ধরেন মালিক, কিন্তু আপনি যে যার কাছে বিক্রি করতে যাবেন ওই ব্যাপারী আপনাকে মূল্য কম দেবে, আপনার প্রোডাক্টের দাম কম দেবে, যার ফলে আপনার উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। আপনি ধরেন যেরকম ধানের কথা আমি হিসাব করি, যদি আপনি কয়েক মণ ধান বিক্রি করতে যান, তাহলে দেখবেন আপনি মানে যে উৎপাদনের খরচের তুলনায় আপনার বিক্রিতে লভ্যাংশ কম আসবে। আর আপনার যেই সার কীটনাশক আদার্স যে আপনি শ্রমিক নিয়ে যে কাজগুলি করবেন, সেক্ষেত্রে আপনার ব্যয়টা অনেক বেড়ে যাবে। তো এই জন্য অনেকটা কিন্তু কৃষি নির্ভরের থেকে আমরা এখন দূরত্ব বজায় আছি। আমাদের মধ্যবিত্তদের কিন্তু এই কৃষি কাজ করে অনেকটা লস করতে হয়েছে। আসলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা না করলেই নয়। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি যারা বেকার ভাই বোনেরা আছেন তাদেরকে নিয়ে, আর যারা ছোট ব্যবসা করেন বিশেষ করে তাদেরকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভাই, যারা আপনারা বেকার বেকার আছেন বা ছোট একটা চাকরি করেন, এই চাকরির পাশাপাশি আপনি চাইলে ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন। ব্যবসার ভিতরে আপনার একটি হিসাব থাকতে হবে। আপনি কখনো মজুদ মজুদ যেটা আছে মজুদটা করতে পারবেন না যাদের পুঁজি কম। আপনি যে চাইবেন যে আজকে 6 টাকা মালামাল কিনে আমি আগামী 2 দিন পরে বেচবো, সেই সময় মালামালের দাম হবে 22 টাকা, তো আমার এই জায়গায় আরো অনেক টাকা লাভ। তো এটা আপনি কখনো করতে যাবেন না, যেহেতু আপনার পুঁজি কম। আপনার ব্যবসা বাণিজ্যে অনেকটা হিসাব কিতাব করে তারপর আপনাকে এই ব্যবসা বাণিজ্যের দিকে পা বাড়াতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ, আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের যাদের পুঁজি কম, তাদেরকে হিসাব করে তারপর আগাতে হবে। তো এই জন্য বলবো, আপনারা পুঁজি অনেকটা নিয়ে শুরুতে ব্যবসা শুরু করবেন না, তাহলে কিন্তু লস খাওয়ার একটা চান্স থাকে। যেরকম আমি কিছুদিন আগে একটা ব্যবসা শুরু করেছিলাম, তো ওই ব্যবসাটা আলোর মুখ কখনোই দেখেনি। সেটা হচ্ছে তালের গুড় আর মধু বিক্রির ব্যবসা। যারা ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা হয়তো জানেন। তো এরকম একটা ব্যবসা আপনারা করবেন না যেটা থেকে আপনারা ধোঁকা খাবেন, বা আপনার যেই চালানটা আপনারা এই জায়গায় বিনিয়োগ করছেন, মানে বিনিয়োগটা, এই বিনিয়োগটা আপনি কখনো এই জায়গা থেকে তুলতে পারবেন না। এরকম ভাবে ব্যবসা পরিচালনা করবেন না। যদি আপনার একটা প্রপার যদি একটা গাইডলাইন না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসায় একটা লস খাওয়ার একটা চান্স বেশি থাকে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমার ওই যে তালের গুড়ের ব্যবসাটা। তো আমি না বুঝা শুনে আমি প্রায় 12 থেকে 13 হাজার টাকা তালের গুড় নিয়ে আসি একদম প্রথম বিসমিল্লাতেই, যার ফলে আমি মাত্র 5-6 কেজির মতো আর কি তালের গুড় বিক্রি করি। আর মধু তো একটা না জানি কি দুইটা, হাফ কেজি নাকি 1.5 কেজির মতো মধু আমি বিক্রি করছিলাম, যার ফলে আমার এই জায়গায় বিশাল একটা পুঁজি, এই জায়গায় আমি লস করি। তো এই পুঁজিটা আমি আর কখনো ফিরে পাই নাই। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যারা এইগুলি পাইকারি কিনে তাদের কাছে আমি সেল করি। তো এই তারা যারা পাইকারি কিনে ভাই, তারা এরকম দাম বলে, ওই যে যেই গুড়গুলি আমার কাছে ছিল তালের গুড়, ওই গুড়গুলি নষ্ট করে আমি ফালাই দিছি, তবু আমি তাদের কাছে দিই নাই। আমার আমার 1 কেজি গুড় খাঁটি গুড়। তো এই গুড়ের পিছনে প্রায় 220-30 টাকার উপরে গিয়া পড়ছে, হ্যাঁ প্রায় 40 টাকার উপরে গিয়া পড়ছে, যেহেতু খাঁটি অথেন্টিক। তো এই গুড়টা তারা বলে 30 থেকে 40 টাকা। তো আমি বলছি যে আমার যে ক টাকা লস হয়েছে একবারে হোক, তবু আমি এই টাকা আমি আর জলে যাইতে দিব না। এই জন্য আমি তাদেরকে এই সম্পূর্ণ টাকাটা, মানে আমার লস গেছে তবু আমি তাদেরকে 30-40 টাকা, শুধুমাত্র 30-40 টাকা আমি দেই নাই। তো এই ভুলটা ভাই আপনারা কখনোই করবেন না। এটা ভাই আমি একদম বাস্তব ভুক্তভোগী। যদি আপনারা কোনো ব্যবসা শুরু করেন, অবশ্যই আপনি প্রথমে অল্প পুঁজি নিয়ে তারপর ব্যবসা শুরু করেন। ভাই, আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু চাইলেই কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবো না। আমাদের বুঝতে হবে কোন কোন কাজে ঝুঁকি বেশি, কোন কোন কাজে ঝুঁকি কম। তো এই বিষয়টা আমাদের সব সময় মাথায় রেখে তারপর কাজ করতে হবে। আমরা যদি এই ঝুঁকিগুলি না বুঝে যদি আমরা কোনো কাজে নামি, তখন তো আমাদেরকে কিন্তু এই ঝামেলাগুলিতে পড়তে হবে। হ্যাঁ,
তো কাজেই এমন কোনো কাজ করা যাবে না যে এই ক্ষুদ্র ব্যবসাতে আমরা আরো বেশি করে লস করি, এই লসের পরিমাণটা যাতে আমাদের জীবনভর বইতে হয়। বা আপনি আরেকটা বিষয়, আপনি এই বিষয়টা জেনে নেন, এটা আমি অনেক নিজে থেকে আমি বলতেছি, আমি নিজে এটার ভুক্তভোগী। কেননা ভুক্তভোগী আমি বলতেছি এই বিষয়টা খোলসা করে, তাহলে আপনারা যারা মধ্যবিত্ত আছেন বা যারা ছোটখাটো ব্যবসা করেন বা যারা বেকার আছেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো 2020 সালে আমি একটা ব্যবসা চিন্তা ভাবনা করি যে অন্তত একটা চাকরি তো আর পেলাম না, আর চাকরি আমি যে শিক্ষা নিয়েছি এই শিক্ষায় এসএসসি পাশে মাত্র একটা চাকরি পাওয়া, ভালো একটা চাকরি পাওয়া সম্ভব না। তো এই জন্য আমি একটা ছোটখাটো একটা ব্যবসা করি। তো এই ব্যবসাটা শুরু করার পরে ভাই, আজকে 2026 সাল ভাই, আজকে পর্যন্ত আমার পকেটে ওরকম ভাবে আমি পুঁজি এক জায়গায় করতে পারি না, বরঞ্চ এখন যে কটাকা আমার কাছে পুঁজি আছে এর থেকে বেশি আছি আমি ঋণ। তো কাজেই এরকম কোন স্থানে আমাদের ব্যবসা করা উচিত যে জায়গায় মানুষের আনাগোনা হয়, আর এই ব্যবসাটাকে এরকম ভাবে কন্ট্রোল করা উচিত যার যার বিনিয়োগ, আপনি বিনিয়োগ করলেন যেটা আপনাকে রিটার্ন দেবে। তো এরকম জায়গায় আপনি বিনিয়োগ করবেন না যে জায়গায় আপনার লোকজন নাই, তারপরে দেখা গেছে আপনার থেকে বাকি নিয়ে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আপনার অনেক ক্লোজ, আপনি কখনো না করতে পারবেন না, কিন্তু আপনার থেকে বাকি নিয়ে আপনার ব্যবসারে একদম ধূলিসাৎ করে দিবে। এরকম কোনো কাজ করা যাবে না। এটা যদি করতে যান তাহলে ধরেন আপনি একটা ব্যবসা দিয়ে ধরেন 2 লক্ষ টাকা লস খাইছেন ভাই, এই লসটা আপনার মূলত যদি আপনার পারিবারিক যদি ব্যাগিন না থাকে, আপনাকে যদি কেউ আর মানে এই যোগানটা না দিতে পারে, তাহলে কিন্তু আপনার এটা একটা বিশাল একটা ধাক্কা থাকবে। আর এই ধাক্কাটা আপনি বিগত কয়েক বছর, প্রায় 5-6 বছরের উপরে লাগবে আপনার এই লসটা পোষাতে বা এই ধাক্কাটা সামলাতে। কেননা আমি 2020 সালে থেকে ধরেন 2023 সালে একটা ধাক্কা খাই, আর 23 সালের ধাক্কাটা আমার এখন 2026 সালে এসে একদম বিরাট একটা বড় আকারে একটা মানে বোঝা হয়ে যায়, যেটা আমি এখনো মানে একদম নিতে পারতেছি না, এরকম একটা অবস্থা, যার ফলে অনেকটা কষ্ট করতে হয়। আর আপনার একটা হিসাব রাখতে হবে যে ঋণে কিন্তু ঋণ টানে, হ্যাঁ। তো এই জন্য আমি অনেকটা ঋণ খেলাপি হয়ে যাই, যার ফলে অনেকটা দেখা গেছে দিন দিন আমার ঋণ বাড়তেছে। আর ঋণ বাড়ার ফলে আমার দুশ্চিন্তা বাড়তেছে। কিন্তু এই সমস্যাগুলির সমাধান ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের করে নিয়েছি আমি। এই 25 সাল পর্যন্ত আমার এই সমস্যাটা, এই 25 সাল পর্যন্ত আমার এই সমস্যাটা আমি ফেস করছি। 2026 সাল আসার পরে এই সমস্যার একটা সমাধান আমি বের করছি ইনশাল্লাহ। এটা ধাপে ধাপে কাজ করবে এই সমস্যার সমাধান। এর থেকে আমি পারবো যে আমার যেই সমস্যাগুলিতে আমি পড়েছি এই সমস্যাগুলি সমাধান করে নিতে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা ব্যবসা করেন, আপনারা যারা গ্রামে ব্যবসা করেন বিশেষ ক্ষেত্রে, এই সমস্যাগুলি তারাই একমাত্র ফেস করেন যে আপনারা ব্যবসায় বাকি দেন, হিসাব করেন যে আমার ব্যবসাটা বেশি চলবে, আমার থেকে কাস্টমার বেশি কিনবে। তো বাকি দেওয়ার পরে কিন্তু আপনি আপনার পুঁজি হারায় ফেলেন, তখন আপনি এনজিও থেকে ঋণ নেন। তো ভাই এই এনজিও ঋণের যেই পরিমাণ লাভ আসে বা সুদ আমরা যেটাই বলি, এই পরিমাণ সুদ কিন্তু আপনাকে দিতে হয়। আপনি যে 15 টাকা ধরেন 1 লক্ষ টাকা আপনি ঋণ করছেন, 1 লক্ষ টাকা থেকে আপনি 80,000 টাকার পণ্য দোকানে তুলছেন, আর আপনি 20,000 টাকা রেখে দিচ্ছেন। 20,000 টাকা দিয়ে আপনি পরবর্তীতে কিস্তি দিবেন, আর যে 80,000 টাকা তুলছেন, এই মাল তুলছেন, এই 80,000 টাকার মালামাল আপনি বিক্রি করবেন, আর এর থেকে যে টাকা লাভ্যাংশ আসবে সেটা দিয়ে আপনি আপনার এনজিওর কিস্তি পরিশোধ করবেন। তো ভাই এরকমটা আমিও চিন্তা ভাবনা করেছিলাম। তো এই সমস্যাটাতে যারা জর্জরিত তাদের জন্য এই ভিডিওটা ভাই। আমার দোকানের মালামাল আমি যদি ধরেন কাউকে বাকি দিয়ে দেই, বাকি দিলে কিন্তু ওই কাস্টমারটা রিপিট করে আসে না। বর্তমানে যারা গ্রামগঞ্জে ব্যবসা করেন, যারা বসবাস করেন, অন্তত তারা কিন্তু এই ঝামেলাটা একদম ভালোভাবে ফেস করতেছেন। তো এই কথাগুলি তাদের জন্য ভাই। আপনি ঋণ করছেন, আপনি এই জায়গায় লাভ দিবেন ভাই, আপনি এনজিওর কাছে ধরা, তো আপনার থেকে ধরেন একটা মালামাল একটা কাস্টমার নিবে, কিন্তু আপনার যে মালামালটা আপনি বিক্রি করলেন সেই টাকায় কিন্তু আপনি জোর মানে চাইতে পারবেন না। আপনার যদি ওই কাস্টমারটা সময় মতো না দেয়, আপনি জোর খাটাতেও পারবেন না যে ভাই আমার টাকাটা দেন। তো এই যে আপনি আপনার ধরেন আপনি 80,000 টাকার মালামাল বিক্রি করতে গিয়ে আপনি প্রায় 5,000 টাকা দিচ্ছেন কি বাকিতে। তো ভাই 80,000 টাকায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5,000 টাকা লাভ হয় না। তো আপনি কিন্তু ওই যে এনজিওর যে কিস্তিটা এটা কিন্তু দিতে আপনার একটু হ্যাসেল পোহাইতে হইলো। এইদিকে আবার আপনার এনজিওতে আপনার থেকে লাভ নিতেছে, কাস্টমারের কাছে আপনার বাকি পড়ে আছে।
সর্বশেষ মিলজিল করে আপনি দেখবেন, একটা হিসাব মিলিয়ে দেখবেন, সর্বশেষে যেই একটা হিসাব থাকে এই হিসাবে দেখবেন যে আপনি আপনার পুঁজি এই জায়গায় হারাইছেন। তো এরকম আমি করছি, মানে আমি যেটা করছি এটা আপনাদেরকে বলতেছি। তো এরকম আমি করছি, যার ফলে ধরেন আমার যে পুঁজিটা এটা মানুষের কাছে পড়ে থাকতো, আর এই দিক থেকে আমার তো এই কিস্তি ঠিক মতন চালান লাগবে, এইভাবে ঋণে জর্জরিত হয়ে যাওয়া লাগে। তো এই জন্য বলবো যারা ব্যবসা বাণিজ্য শুরু করেন তারা অবশ্যই এইদিকে খুবই কেয়ারফুল থাকবেন। যে ভাই, যদি আপনার দোকানে ধরেন মালামাল না থাকে, আপনার দোকানে যদি কোনো পণ্য না থাকে, তাইলে কিন্তু আপনার থেকে কখনো কাস্টমার নেবে না, আপনার খোঁজই নেবে না। মানে আপনাকে নেবে নাকি, আপনার দোকানে তো নাই, বা আমার দোকানে নাই, এখন বর্তমানে আমার দোকানে মালামাল নাই, আমার থেকে কেউ কিনতে আসে না। আমি যাই বাকি দিছি 2-4 টাকা, যাই বাকি দিছি, বাকি দিয়ে আরো কাস্টমার হারাইছি। তো এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যাই হোক, আপনাদের যত কষ্ট হোক, কাস্টমার কম থাকুক, আপনার বাকি বিক্রি করবেন না। আর যথাসম্ভব ঋণ এড়িয়ে চলুন। আমিও ইনশাল্লাহ ঋণ এড়িয়ে চলতেছি। আমি ধরেন আমি যে আইডিয়াটা আপনাদের কাছে শেয়ার করতেছি, বা বাস্তব অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি, আসলে এটা ওইভাবে পাবলিকলি করাও ঠিক না। তবে এই জায়গায় বলতে হয় যে আমি যেহেতু একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি যেহেতু এরকম ভাবে ভুক্তভোগী হয়েছি, তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার না করলে আপনারা হয়তো অনেকে জানবেন না, বা যারা মধ্যবিত্ত ভাই বোনেরা আছেন যারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চান, তারা এই সমস্যাটা যাতে না পড়েন, এজন্য এই কথাগুলি বলা। তো যারা আমার ভিডিওগুলি দেখে থাকেন তারা দেখবেন আমি এক এক সময় এক একটা কাজ করি, আর এক একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। তো 2026 সালে এসে মোটামুটি ভাবে একটা ব্যবসা বাণিজ্য আবারও চালু করছি। তো এই ব্যবসাটা যদি আপনাদের দোয়া ও ভালোবাসা এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। তো আপনাদের সবাইকে বলবো, যারা ব্যবসা বাণিজ্য শুরু করেন খুব হিসাব কিতাব করবেন, বিশেষ করে বাকি দিবেন না। আর যথাসম্ভব যথাসম্ভব একটা ভালো হাট বাজারে বা ভালো স্থানে আপনি দোকানটা ব্যবসাটা চালু করেন। আর যদি আপনি অনলাইনে করেন, তাহলে আপনি অনলাইনের ফেসবুকে যে অ্যালগরিদম আছে ওইগুলি বুঝে তারপর আপনি কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। তবে আজকে আর কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটা এই জায়গায় শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।